প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। আমার পরিচয়, আমি সাদিয়া শবনম বানু, সহকারী শিক্ষিকা, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমরা তো কয়েকদিন আগে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করে খাতাপত্র জমা দিয়েছো। আশা করি পরীক্ষা খুব ভালোভাবে পার করেছো। এটাও আশা করি সবাই সুস্থ অবস্থায় বাড়িতে সুন্দরভাবে দিন কাটাচ্ছ। তবু আমরা করোনার কারণে বেশ কিছুকাল থেকেই স্কুল থেকে দূরে সরে আছি। বাসায় একঘেয়েমি জীবনযাপন পার করছি। এই একঘেয়েমিটা কাটানোর জন্যই তোমাদের আমরা একটি পরীক্ষা নিলাম। পরীক্ষা দেওয়ার কারণে বেশ কিছুদিন থেকেই তোমরা বইপত্র নিয়ে নাড়াচাড়া করছিলা, আশা করি। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে আজ একটি কবিতা নিয়ে আলোচনা করব। কিন্তু ওই কবিতাটি তোমাদের বোর্ড বইয়ের নাম অবশ্যই জানো। বইটি দেখো, চারুপাঠ। এই বইয়ের অংশ থেকে কবিতা, সেই কবিতাটির পাঠ শিরোনাম হচ্ছে মানুষ জাতি। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। যে কোনো কবিতা পড়ার সময় অন্তত কবির পরিচিতিটা অবশ্যই তোমাদের জানা দরকার। যেমন তোমরা যখন নতুন ক্লাসে আসো, আমরা ক্লাসে গিয়ে অবশ্যই তোমাদের পরিচয় আগে জিজ্ঞাসা করি। তো সব মানুষেরই কিছু না কিছু পরিচয় থাকবে। সত্যেন্দ্রনাথ দত্ত, উনি জন্মগ্রহণ করেছিলেন 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা নামক গ্রামে। তিনি কবি হিসেবে অনেক বৈচিত্র্যময় কবিতা লিখে ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার অনেক দক্ষতা ছিল। আরবি, ফার্সি, ইংরেজি সহ উনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তবুও কবি হিসাবেই তিনি বেশি খ্যাতি অর্জন করেছেন। তার অনেক কাব্যগ্রন্থ আছে। উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ এখানে লক্ষ্য করো। যেমন বেনু ও বীণা, বিদায় আরতি, কুহকেকা, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সত্যেন্দ্রনাথ দত্ত মানুষ জাতি কবিতায় তিনি যেটা ফুটে তুলতে চেয়েছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিশ্বে সমগ্র মানুষ জাতি আমরা সবাই হচ্ছি এক। জাতি, ধর্ম, বর্ণ ভেদে অনেকে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করলেও মানুষকে তিনি সবার উপরে স্থান দিয়েছেন। যেমন এই পৃথিবীতে ধর্ম, গোত্র, বর্ণ ভেদে নিজেদেরকে বিভিন্ন কৃত্রিম পরিচয়ে তুলে নিজেদেরকে সংকীর্ণ এবং গণ্ডিবদ্ধ করে তুলেছেন। কিন্তু সত্যেন্দ্রনাথ বলেছেন, না, আমাদের এই দুনিয়ার সমগ্র মানব সমাজ সবার ঊর্ধ্বে। তিনি বলেছেন, জগৎ জুড়িয়া এক জাতি, সে জাতির নামই হচ্ছে মানুষ জাতি, তার ঊর্ধ্বে কেউ নহে। সবাই আমরা এখানে ক্ষুধা তৃষ্ণার জ্বালা অনুভব করি। একই চন্দ্র সূর্যের মধ্যে আমরা বসবাস করি। তারপরে জাতি ধর্ম ভেদে অনেকের মধ্যে বাহিরে পার্থক্যটা দেখা গেলেও ভেতরের রং কিন্তু এক ও অভিন্ন। সবার শরীরেই প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। সুতরাং মানুষকে আমরা বাহির থেকে কালো ফর্সা হিসেবে যতই বিবেচনা করি না কেন, সবার ঊর্ধ্বেই কিন্তু মানুষ। দুনিয়ার মানুষ যেখান থেকে সৃষ্টি, তার জন্মক্ষেত্র কিন্তু একই। এই জন্য কবি কি করতে চায়, এই মানুষ জাতি কবিতায় বোঝাতে চেয়েছেন যে সবার উপরেই তিনি মানুষকে স্থান দিয়েছেন। এখানে ধর্ম, গোত্র ভেদে কখনো নিজেদেরকে পার্থক্য করা চলবে না। এখন
দেখো, এই যে মানুষ জাতি কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা শিখতে পারবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা এবং সমমর্যাদার মনোভাব তারা সৃষ্টি করতে পারবে। এটি হচ্ছে কবিতার মূল বিষয়। তবুও তো কবিতাটার মূল বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখন তোমরা অবশ্যই পাশে বইটা রেখেছো, এখন আমি তোমাদেরকে একটু বইটা খুলতে বলবো। খুললে আমি কবিতার প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তোমাদের মানে বোঝাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। আচ্ছা, বইটা খোলো, সবাই প্রত্যেকে বইটা খোলো, খুলে সুন্দর করে কবিতাটি বের করো। এই যে মানুষ জাতি কবিতাটা, এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ছবি, তাই না? বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, সব সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে সমাবেত। কিন্তু এই ছবির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন এখানে সবাই বন্ধু সম্প্রীতি, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখন কবিতাটি আমি পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শস্যে মোদের সাথী। মানে এই পৃথিবীতে যারা আছে সবাই হচ্ছে মানুষ জাতি। একই মায়ের দুগ্ধ পান করে সন্তান সন্ততি যেমন বেড়ে ওঠে, ঠিক একই পৃথিবীর আলো ছায়ায় আমরা সবাই বসবাস করছি। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা তৃষ্ণার জ্বালা, এগুলো আমরা কিন্তু সবাই অনুভব করি। ছোটদেরকে পুষ্ট করে বড় করে তুলি, সবাই আমরা বাঁচবার জন্য এই পৃথিবীতে সংগ্রাম করি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা। আমরা বন্ধু খুঁজি, সবার সঙ্গে সম্প্রীতিভাবে বসবাস করার জন্য বন্ধুত্ব স্থাপন করি। বিভিন্ন সংগ্রামে আমরা কি করি, বাঁচবার জন্য যুদ্ধ করি, আবার সংকট কাটিয়ে আবার নতুন জীবনের স্বপ্ন দেখি। কালো আর ফর্সা বাহিরে দেখা গেল, ভেতরে কিন্তু সবারই রক্ত লাল। বাহিরের ছোপ আচরে সেলো, ভেতরে রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলাই লুটে। মানে বাহিরে যদি আমরা একই রকম দেখি, কিন্তু কোনো শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আমাদের ভেতরে সবার রক্তই লাল। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলাই লোটে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে 4 সম্প্রদায় আছে যেমন, কিন্তু এরা কি করে, নিজেদেরকে ভেদাভেদ সৃষ্টি করে নিজেদেরকে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করে তোলে। কিন্তু এই ভেদাভেদ থাকাটা ঠিক নয়। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, আসল মানুষ প্রকট হয়। বর্ণে বয়রে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। রাগে অনুরাগ সবার মধ্যেই আছে এবং কাউরি বর্ণের মধ্যে ভেদাভেদ নাই। এই বিধাতার সকল সৃষ্টি সব জায়গাতেই সমান। বংশে বংশে নাইকো তফাৎ, বনেদি আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়া, দুনিয়া সবারই জনম বেধি। মানে কোনো বংশেরও পার্থক্য নেই, কে সম্ভ্রান্ত আর কে সম্ভ্রান্ত নয় এগুলো দেখার আমাদের সময় নেই। দুনিয়ার সবার জন্মক্ষেত্র একই জায়গা থেকে সৃষ্টি, দুনিয়ার সব মানুষই কিন্তু সমান। এই কবিতার দ্বারা সত্যেন্দ্রনাথ এটাই তুলে ধরতে চেয়েছেন যে মানুষের মধ্যে কোনো কিন্তু পার্থক্য থাকবে না। এখন দেখো, এই কবিতাটি যে পড়ে আমি তোমাদের মানে বুঝিয়ে দিলাম, এর কারণই হচ্ছে এখন হচ্ছে তোমাদের সৃজনশীল। কবিতার প্রত্যেকটা লাইনের মানে যদি বুঝে পড়ো, তাহলে যে কোনো লাইন থেকে যখন সৃজনশীলটা দেবে তোমরা উত্তর দিতে পারবে। আর তোমরা তো জানো সৃজনশীলের 4টা ধাপ। 4টা ধাপের মধ্যে ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। সব সময় যদি জ্ঞানমূলক আর বিশ্লেষণমূলকটা যদি তোমার জানা থাকে, তুমি উদ্দীপকের আলোকে গ এবং ঘ সুন্দর করে লিখতে পারবে। আর এখানে আমি একটা
ছোট্ট নোট করে রেখেছি কেন, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমরা অনেক উত্তর পেয়ে যাবে আশা করি। তবে তোমাদের এখন বাসার যে কাজ হবে, এই কবিতাটা খুব সুন্দর করে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে নিয়ে পড়বা। তারপর দেখো, একটি পাতা উল্লেখ করে বলে দিচ্ছি, বাংলা পড়ার শুরুতেই প্রথমেই কি করবা, খুব সুন্দর করে মানে পড়বা। পড়ে প্রত্যেকটা কঠিন শব্দের মানে দেখো, এই পৃষ্ঠায় উল্লেখ আছে, তোমার 63 পৃষ্ঠায় উল্লেখ আছে শব্দার্থ এবং টিকা। এই শব্দের মানেগুলো পড়ে নিবা। কারণ অনেক সময় লক্ষ্য করা যায়, তোমরা যখন পরীক্ষা দাও কোনো সৃজনশীলের প্রশ্নের ক্ষেত্রে অনেক শব্দের মানে কিন্তু তোমরা পারো না। অনেক সময় পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করো, অসুবিধা নাই, আমরা অনেক সময় হয়তো বলে দিই। কিন্তু আরও যখন বড় হবা, বিভিন্ন পরীক্ষায় যাবা, অনেক সময় হয়তো পরীক্ষার হলে একটা কোনো শব্দের মানে বলে দিল না, বোঝার অভাবে হয়তো তোমরা লিখতে পারলে না। এই জন্য ছোটবেলা থেকেই তোমাদের হচ্ছে এটা হাতে খড়ি, প্রত্যেকটা বাংলার লাইন ভালো করে পড়বা, দাড়ি কমা দেখে কোথায় কি উচ্চারণ হবে সেটা বুঝে নিবা এবং শব্দের মানেগুলো শিখে ফেলবা। আর কবি পরিচিতি, এই জন্ম মৃত্যু আর এই জিনিসগুলো মনে রাখবা। সত্যেন্দ্রনাথ দত্ত মারা গিয়েছিলেন 1922 খ্রিস্টাব্দে, মাত্র 40 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। 4 জীবদ্দশায় তিনি এই কার্যগুলো করে গিয়েছিলেন। আশা করি তোমরা এই কবিতাটা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং বাসায় সুন্দর করে পড়াশুনো করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমি দেখব কোনো একটা নতুন কোনো গদ্য পড়াবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করবে, অযথা ঘোরাফেরা করবে না। তোমাদের সুস্থতা কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।